তো এবার আমি যদি একটু রিভিউ দিয়ে আসি নেফ্রনের ব্যাপারটাতে। দেখো আমরা কি পড়েছিলাম, ঠিক আগেই ভিডিওতে আমরা জেনেছি যে নেফ্রনের মধ্যে আমাদের যে ব্লাড, শরীরের ব্লাডগুলো হচ্ছে ফিল্ট্রেশন হচ্ছে। তো এগুলো আমি দেখেছিলাম কিডনি, এই কিডনির পার্টগুলা এগুলা ছিল রেনাল, এগুলা হলো আমাদের রেনাল পিরামিড। এই যে পিরামিড, এই পিরামিডগুলাতে আমি এখানে একটা পিরামিড যদি একটু জুম করব, এখানে জুম করে ভেতরটা একটু দেখব। তার আগে দেখো যে প্রত্যেকটা পিরামিড কিন্তু এই জায়গাতে এসে, দেখো পিরামিড কিন্তু তোমার এই জায়গাতে এসে এই রেনাল প্যাপিলাতে কিন্তু ওপেন করছে, কোথায়, রেনাল পেলভিসের দিকে, ঠিক আছে। তো আমি পিরামিডটার দিকে একটু জুম ইন করি, একটু পিরামিডের দিকে জুম ইন করি। আসো, এই যে একটা পিরামিড, এইখানে দেখো কি কি আছে। এইখানে আমি দেখতে পাচ্ছি একটা নেফ্রন, এখানে আসলে দুটা নেফ্রন এবং একটা কালেক্টিং টিবিউল। তো আমি যদি একটু নেফ্রনের দিকে তাকাই, নেফ্রনের মেনলি কী হয়, এখানে ব্লাডটা ঢুকে ফিল্টার হয়ে এই কালেক্টিং টিবিউলের নিচ দিয়ে, এখানে দেখো এখান দিয়ে ব্লাডটা, এখানে ইউরিনটা হচ্ছে বের হয়ে আসে, তাই না, এখান দিয়ে ইউরিন ড্রপটা বের হয়ে আসে। তাহলে এই যে কালেক্টিং টিবিউলটা, এই যে রেনাল প্যাপিলা, এই যে রেনাল প্যাপিলার যে একদম পিকে এসে পিরামিডের একদম পিক পিরামিডের একদম পিক আর রেনাল প্যাপিলা যেটাকে বলে, এই জায়গাতে এসে কালেক্টিং টিবিউলগুলো এখানে উন্মুক্ত হচ্ছে। ঠিক এই জায়গাতে কালেক্টিং টিবিউলগুলো আসছে এবং এখানে ইউরিনটা ফর্মেশন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর মতন এই ইউরিনটা ফর্মেশন হচ্ছে। হওয়ার পরে তো রেনাল প্যাপিলা, তাই না, রেনাল প্যাপিলার এসে ইউরিনটা এখান দিয়ে পেলভিস দিয়ে বের হয়ে যাচ্ছে। দেখো আমি যদি এই বড় ছবিটাতে দেখি যে রেনাল প্যাপিলা, এখানে তো কালেক্টিং টিবিউল ছিল, কালেক্টিং টিবিউল এই দিয়ে রেনাল প্যাপিলা দিয়ে কালেক্টিং টিবিউল দিয়ে ইউরিনটা বের হয়ে, এই দেখো রেনাল পেলভিস, এটা রেনাল পেলভিস দিয়ে ইউরিনটা দিয়ে একদম নিচে নেমে গেছে। তারপরে তো ব্লাডারে জমা থাকবে, ইউরেথ্রা দিয়ে বের হবে, এই তো। আচ্ছা, তো এবার আমরা চলে যাই একটা কনসেপচুয়াল ব্যাপারে। আমরা তো ট্রান্সপোর্টেশন চ্যাপ্টারে অসমোসিস সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট একটা নিয়েছি। এখানে যদি একটু দেখি যে অসমোসিসটা আমরা কি পড়েছি বলো তো। অসমোসিস সম্পর্কে আমরা পড়েছি এটা হলো লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাবে এবং একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকবে এবং যার ভেতর দিয়ে হলো কি পাস করবে, সলভেন্টটা জাস্ট পাস করবে। হ্যাঁ, তাহলে অসমোসিসের ব্যাপারে আমরা কি জেনেছি, যেটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে অ্যান্ড যেটা সলভেন্টটা পাস করবে, আর হলো একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে পাস করবে। তো এটা তো অসমোসিসের সংজ্ঞাটা আমরা আগেই জেনেছি, বাট এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। এই জিনিসটাকে একটু ঠান্ডা মাথায় তোমাদের একটু ভালো মতো জিনিসটা বুঝতে হবে। তাহলে আমি শুরু করি। আমি যেটা অ্যানালজি দিয়ে ফার্স্টে শুরু করব, যে এখানে ধরো একটা ক্লথ আমি নিয়েছি, একটা কাপড়, ধরো একটা কাপড়ের টুকরা, এটা নিয়ে এই কাপড়ের টুকরাটাকে এভাবে ভাঁজ করলাম। ভাঁজ করে কাপড় টুকরাতে ভাঁজ করার পরে এখানে একটা কাদা নিলাম, কিছু কাদা নিলাম, পানির সাথে মেশানো অবস্থা একটু কাদা নিলাম। তো নেওয়ার পর দেখো ইজিলি কিন্তু এই যে ধরো এই ক্লথটা সেমি পারমিয়েবল, তো এই ক্লথটা দিয়ে কিন্তু ইজিলি সলভেন্ট বা পানি ইজিলি বের হয়ে আসবে না। বাট আমি যখন এখানে একটা প্রেশার দিব, দেখো একটা প্রেশার দিচ্ছি আমি উপর থেকে, তখন কিন্তু ওয়াটারটা ইজিলি ব্যাক করবে। তাহলে কিন্তু দেখো যে আমি প্রেশারের মাধ্যমে একটা সলভেন্টকে আমি কিন্তু আমি প্রেশারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারছি, ঠিক আছে। এখানে হায়ার কনসেন্ট্রেশন থেকে আমি লোয়ার কনসেন্ট্রেশনে নিচ্ছি। দেখো এই বাইরে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন আর এখানে হলো হায়ার কনসেন্ট্রেশন। তাহলে আমি কিন্তু প্রেশার দিচ্ছি হায়ার কনসেন্ট্রেশনে, যাতে এটা বের হয়, সলভেন্টটা চলাচল করে বা সলভেন্টটা হচ্ছে যাতায়াত শুরু করে, ঠিক আছে।
তাহলে দেখো সেম গোজ ফর দ্য রিভার্স অসমোসিস প্রসেস। এখানে যেহেতু অসমোসিসে হতো আমরা পড়েছি লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে, তাহলে রিভার্স অসমোসিস প্রসেসে উল্টাটা হবে, যেহেতু রিভার্স হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে। এবং এখানে কি হবে, এখানে হাই কনসেন্ট্রেশনের দিকে একটা হাই কনসেন্ট্রেশনে আমি একটা প্রেশার দিব, এই প্রেশারটা দিয়ে আমি হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে পাঠিয়ে দিব পিওর ওয়াটার। তো এটা খুবই স্বাভাবিক যে দেখো এখানে যত ইমপিউরিটিস যত বেশি থাকবে, এখানে যত কাদার পরিমাণ যত বেশি হবে, আমার কিন্তু প্রেশারও তত বেশি দিতে হবে, তাই না? ইমপিউর ওয়াটারে ইমপিউরিটিস যত বেশি থাকবে, আমার প্রেশারটা তত বেশি এক্সার্ট করতে হবে। তাহলে কিন্তু কনসেন্ট্রেশনটা যত বেশি হবে, হায়ার কনসেন্ট্রেশন, তত বেশি আমার প্রেশার এক্সার্ট করে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে নিতে হবে। তাহলে এটাই হচ্ছে মেনলি রিভার্স অসমোসিসের একটা প্রসেস। এটা হচ্ছে এই প্রিন্সিপালি মেনলি ডায়ালাইসিস মেশিনটা কাজ করে। এবং অলসো কিডনিতে যখন রিঅ্যাবজর্পশন হয়, এই যে কিডনিতে এখানে ইউরিনটা যখন ফর্মেশন হয়েছে, ইউরিনের বেশ ইমপিউরিটিসের যে ডেন্সিটি সেটা কিন্তু যথেষ্ট বেশি, অ্যান্ড এটা কিন্তু ব্লাডে চলে যাচ্ছে, ব্লাডের সলভেন্টটা মানে ওয়াটারটা কিন্তু রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আবার যখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলতে যায়, আমরা জানি আমাদের শরীরের প্রয়োজন মতো ইউরিনটা কম বেশি হয়, রিঅ্যাবজর্পশনটা কম বেশি হয়। আমরা এই প্রসেসটা আগে দেখেছি। দেখো যে রিঅ্যাবজর্পশনটা এখানে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে, এবং এই জায়গাতে হচ্ছে রিভার্স অসমোসিসটা কাজ করছে। এই জায়গাতে আমাদের হাই কনসেন্ট্রেশন এবং এই জায়গাতে আমাদের লো কনসেন্ট্রেশন। তো এইভাবে হচ্ছে রিভার্স অসমোসিসটা কাজ করছে আমাদের নেফ্রনে। প্লাস আমাদের এখানে একটা প্রেশার কাজ করছে টু টেক ব্যাক ইউজফুল সাবস্টেন্স। তো রিঅ্যাবজর্পশনের জন্য কিন্তু এই নেফ্রনের যে টিউবুলসগুলোতে একটা প্রেশার সবসময় কাজ করছে। আচ্ছা, এবার আমরা আসি অসমোরেগুলেশনে। অসমোরেগুলেশন এই জিনিসটা কি? আচ্ছা, অসমোরেগুলেশন হবে একটা প্রসেস এই যার মাধ্যমে হলো বডি সল্ট এবং ওয়াটার ব্যালেন্স মেনটেন করে, ঠিক আছে? তাহলে অসমোরেগুলেশন, এখানে অসমোটিক প্রেশারটাই মেনলি কন্ট্রোল করা হয়। অসমোটিক প্রেশার তো আমরা পড়েছি, হ্যাঁ, অসমোলের উপর মেনলি অসমোটিক প্রেশার ডিপেন্ড করে। অসমোলটা কি? অসমোল হচ্ছে যত বেশি পরিমাণে পার্টিকেল থাকবে সেটাই আর কি ইউরিনটার ভিতরে। আচ্ছা, অসমোটিক প্রেশার ইজ কন্ট্রোলড। তো দেখো, ধরো আমাদের ডিহাইড্রেশন হলো। আচ্ছা দেখো, অসমোল ইজ আ ইউনিট টু মেজার সলিউট। আমাদের ধরো একটা পাত্রে আমি অনেক বেশি পরিমাণে, ধরো একটা পাত্রে আমি অনেক বেশি পরিমাণে চিনি গুলালাম, আর একটা পাত্রে একটু কম গুলাইলাম, হ্যাঁ, তাহলে এটার অসমোলারিটি বেশি হবে, হ্যাঁ। তাহলে কিন্তু আমি সলিউটের একটা মেজার করতে পারি। একটা সাধারণত ধারণা নিয়ে রাখো ছোটোখাটো, যে অসমোল হচ্ছে একটা ইউনিট টু মেজার সলিউট, যেরকম মোল একটা ইউনিট, হ্যাঁ, এরকম অসমোল একটা ইউনিট। তো আমার যদি ডিহাইড্রেশন হয় তাহলে পানির পরিমাণ কমে যাচ্ছে, তাহলে অন্যান্য সলিউটের পরিমাণ বেড়ে যাচ্ছে। তখন কিন্তু সেল শ্রিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, কারণ তার থেকে ওয়াটার বের হয়ে আসবে। কেন? আমার এই দেখো, ডিহাইড্রেশন হয়েছে, এই যে সেল ব্লাডে হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে, আর এখানে হচ্ছে আমার ব্লাড সেল, আর এটা মেনলি হচ্ছে আমি বলতে পারি প্লাজমাটা। তার ডিহাইড্রেশন হয়েছে মানে কি, প্লাজমায় ওয়াটার কমে যাচ্ছে, তাই না? তাহলে অসমোল, এখানে তোমার অসমোটিক প্রেশারও বাড়ছে। অসমোটিক প্রেশার কখন বাড়ে? যখন হচ্ছে এটার ভেতরে অসমোলের পরিমাণ বাড়বে বা সলিউটের পরিমাণ বাড়বে, ঠিক আছে? ঠিক এরকম এটা কিন্তু আমরা দেখেছিলাম যে অসমোটিক প্রেশারটা কখন বাড়ছিল, যখন তোমার এখানে সলিউটের পরিমাণ বাড়ছিল,
ঠিক আছে। তো অসমোটিক প্রেশার জিনিসটা কিন্তু আমরা শিখেছিলাম যে যত বেশি এখানে সলিড বেশি থাকবে তার কিন্তু প্রেশারটাও বেশি দেওয়া লাগবে, তাই না? তাহলে দেখো অসমোটিক প্রেশার বেশি, প্লাজমার অসমোটিক প্রেশার বেশি মানে হচ্ছে এখানে ডিহাইড্রেশন হয়েছে, তার মানে কি এখানে ওয়াটার কমে গেছে। ওয়াটার যদি কমে যায় তাহলে কি হবে, এখানে আমার হাই কনসেন্ট্রেশন থাকবে এবং এখানে আমার লো কনসেন্ট্রেশন থাকবে। তাহলে অসমোসিসের সময় কি হবে, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে সলভেন্ট চলে যাবে, তাহলে তখন সেলটা শ্রিঙ্ক করবে। ঠিক অপোজিট প্রসেস হবে ওভার হাইড্রেশনের সময়। অসমোসিস প্রেশারটা ডিক্রিজ হওয়ার কারণে এখানে লো কনসেন্ট্রেশন আর এখানে সেলের ভেতরে হাই কনসেন্ট্রেশন। তখন অসমোসিস প্রক্রিয়ায় দেখো কি হচ্ছে, ব্লাডের প্লাজমা থেকে ওয়াটার সেলের ভিতরে ঢুকে সেলটাকে সোয়েল আপ করে দিচ্ছে। ওকে, এটা কি, এটা একটা পিকচার কুইজ, যেটার মাধ্যমে আমি বলবো যে কোন ধরনের মানুষ অ্যাকচুয়ালি রিস্কে থাকে তোমার, ঠিক আছে? তো আমি যদি একটু দেখি, একটু বইয়ের থেকে আমরা একটু ঘুরে আসি। আচ্ছা, আমরা এতক্ষণ পড়েছি যে অসমো রেগুলেশনে কিডনি কীভাবে কাজ করে, কিডনি স্টোন, দেন কিডনি, আচ্ছা কিডনি ফেলারটা আমাদের পরে আসছে। দেখো, এক্সেসিভ বডি ওয়েট, ইনফেকশন অফ দ্য কিডনি অ্যান্ড ইনটেক অফ ইনসাফিসিয়েন্ট ওয়াটার আর কজেস অফ কিডনি স্টোনস। তো এই পিকচার কুইজটার অ্যান্সার হচ্ছে দ্য ম্যান অ্যাট দ্য রিস্ক অফ হুইচ ডিজিজ, এইটার অ্যান্সার হচ্ছে কিডনি স্টোন। কারণ এই লোকটা পানি খেতে চাচ্ছে না, প্লাস এই লোকটা হচ্ছে অবেস, প্লাস দেখো তার এনভায়রনমেন্টে কত ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরছে, তার ইনফেকশনের চান্সেসও অনেক বেশি। তাহলে কি হতে পারে, এই লোকটার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এবার আমরা কিডনি ফেইলারে আসি। কিডনি ফেইলারে কি হয়, কিডনি ফেইলারের ক্ষেত্রে দেখা যায় যে কিডনিতে ইনফ্ল্যামেশন হয়। তো ইনফ্ল্যামেশনের সময় আমরা তো জানি যে আমরা দেখব নেফ্রাইটিস মানে কি জিনিসটা, আইটিস কোনো শব্দের লাস্ট যদি আইটিস থাকে তাহলে আমরা বুঝবো যে ইনফ্ল্যামেশন। আর এখানে নেফ্রাইটিস আসছে নেফ্রন থেকে, তাহলে নেফ্রনের ইনফ্ল্যামেশন সেটাকে আমরা বলবো নেফ্রাইটিস। তাহলে কিডনি ফেলারের সময় কি হবে, কি হতে পারে, নেফ্রাইটিস হতে পারে, তারপর কিডনিতে স্টোন ফর্মেশন হতে পারে। দেখো আমি রেড কালার দিয়ে ইনফ্ল্যামেশনটা, এটা একটা পিকচার নেমোনিকের মতো করে তুমি মনে রাখতে পারো, যেখানে ইনফ্ল্যামেশন হয়েছে, এখানে স্টোন ফর্মেশন হয়েছে, প্লাস হাই ব্লাড প্রেশারে ব্লাড ঢুকতেছে, প্লাস হাই সুগারের ব্লাড হচ্ছে কিডনিতে ঢুকছে। এভাবে একটা নেমোনিক মনে রাখতে পারো, পিকচার নেমোনিক। কিডনি ফেইলারের এটা হচ্ছে তোমার কারণগুলা। দেখো তোমার বইয়ের এই জায়গাতে এটা আছে, কিডনি ফেইলার কিসের মাধ্যমে হয়, সব আছে যে occurs gradually from disease such as nephritis, diabetes তো ব্লাড সুগার তখন বেড়ে যায়, তারপর হাইপারটেনশন অ্যান্ড স্টোনস। ঠিক আছে, তারপর সাম মেডিকেশন আছে যেগুলো কিডনিকে ড্যামেজ করে। তারপর আমাদের যদি অনেক বেশি পরিমাণে ব্লাড লস হয়ে যায় তখন কিন্তু আমাদের কিডনিতেও কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে যায়, কারণ সমস্ত অর্গানই কমে যায়, কিডনিতেও কমে যায়, তখন কিন্তু কিডনিরও ফেলিয়ার হতে পারে। ঠিক আছে,
তাহলে ব্লাড লস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর আমি দেখব ডায়রিয়া, ডিহাইড্রেশন। ডায়রিয়া হলে হতে পারে, ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হবে শরীরে, তখন কিন্তু ব্লাড ফ্লো কমে যাবে। ব্লাড ফ্লো কমে গেলে অক্সিজেন সাপ্লাই কমে যাবে অর্গানগুলোতে। ঠিক সেরকম কিডনিতেও হচ্ছে অক্সিজেন সাপ্লাই কমে যাবে, তখন হলো কিডনি ফেইলার হয়ে যাবে। আচ্ছা, এটা আরেকটা পিকচার নেমোনিক, সেটা কিসের, ওই যে আমরা যেটা পড়েছিলাম কী কারণ কিডনি ফেইলারের। আমরা দেখব ইনফ্ল্যামেশন, সুগার বলতে যে এখানে দেখাইছে ইনফ্ল্যামেশন, আমি আগুন দিয়ে দেখাইছি টেম্পারেচার, যেহেতু সুগার হচ্ছে ব্লাড সুগার বেড়ে যাওয়া, এটা হচ্ছে ডায়াবেটিস বোঝায়, অ্যান্ড এটা হচ্ছে স্টোন, আর এটা তো হচ্ছে আমাদের ফেইল্ড কিডনি। তো তুমি কার্টুন থেকে হচ্ছে চাইলে মনে রাখতে পারো যে কী কী কজে তোমার কিডনি ফেলিয়ার হতে পারে। আচ্ছা, এবার আমরা আসি ওয়াই ক্রিয়েটিনিন ইনক্রিজড ইন কিডনি ফেলিয়ার। ক্রিয়েটিনিন হচ্ছে একটা ওয়েস্ট প্রোডাক্ট, যেটা হচ্ছে নর্মালি ফিল্টার্ড আউট হয়ে যায় কিডনিতে, বাট কিডনির মাধ্যমে নর্মালি ফিল্টার্ড আউট হয়ে যায়। বাট যখন কিডনি ফেলিয়ার হয় তখন কিডনি হলো ইফেক্টিভলি এটা ফিল্টার করতে পারে না, এই কারণে এটা হচ্ছে ব্লাডে ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যায়। তো দেখো, ক্রিয়েটিনিন হচ্ছে নর্মালি ফিল্টার আউট হয়ে কিডনিতে বের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, ব্লাড থেকে ফিল্টার আউট হয়ে ইউরিন দিয়ে বের হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি ধরো এখানে মাঝখান দিয়ে কিডনিটাই ফেল হয়ে গেল, তখন কি হবে, ব্লাডে কিন্তু পরিমাণ বেড়ে যাবে, তাই না, ইউরিন দিয়ে এক্সক্রিট আউট হতে পারছে না, তখন ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাবে। তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা সবসময় ক্রিয়েটিনিনটা চেক করি অ্যাজ কিডনির অবস্থা ভালো আছে কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, এবার আমরা বেশ ইম্পর্টেন্ট একটা টপিকে এসেছি, সেটা হচ্ছে আমাদের ডায়ালাইসিস। ডায়ালাইসিস একটা কি বলবো, ধরো কারো কিডনি ফেল করছে, কিডনি কাজ করছে না, বাট আমাদের তো ব্লাড ফিল্টার করতে হবে, তাই না, ব্লাডের থেকে নাইট্রোজেনাস যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো, এগুলো বের করতে হবে। তো তার জন্য একটা অল্টারনেট তো অবশ্যই রাস্তা খুঁজতে হবে, আদারওয়াইজ তো ব্লাডে এগুলো বেড়ে যাবে, তাই না, ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে ব্লাড একদম ভরপুর হয়ে যাবে, তখন শরীর স্বাস্থ্যের অবস্থা ভালো থাকবে না। তো এই জন্য অল্টারনেট হিসেবে আমি সেম অ্যাজ দ্য কিডনি যেরকম কাজ করবে সেরকম একটা মেশিন বসাতে পারি। যেমন ধরো কিডনিতে কি হয় আমি জানি, আর্টারি দিয়ে ব্লাড প্রবেশ করে এবং ভেইন দিয়ে হচ্ছে ব্লাডটা বের হয় কিডনি থেকে, ঠিক আছে, মানে কিডনিতে আর্টারি প্রবেশ করবে এবং ভেইনটা বের হবে। ঠিক সেরকম আমি যদি কিডনির জায়গায় একটা মেশিন বসায় দিই, ধরো একটা মেশিন বসালাম, সেই মেশিনে ব্লাড ঢুকবে, এখানে ফিল্টার হবে, আবার বের হয়ে যাবে ফিল্টারকৃত ব্লাড, সেটাই হচ্ছে ডায়ালাইসিস মেশিন। এটাই দেখিয়েছে আমাদের ডায়ালাইসিস মেশিনে, যে দেখো আমাদের রিস্ট থেকে এন্ট্রি অফ দ্য ব্লাড করলো, এন্ট্রি অফ ব্লাড ফ্রম দ্য ডায়ালাইসিস মেশিন টু দ্য ভেইন। আচ্ছা, এটা তো মেশিন থেকে আসছে। আচ্ছা, এখানে দেখো আমাদের আর্টারি থেকে ব্লাডটা, আমাদের আর্টারি দিয়ে ব্লাডটা এই যে ঠিক যেমন রেনাল আর্টারি দিয়ে মেশিনে ঢুকে, ঠিক সেরকম এখানে আমাদের আর্টারি থেকে ব্লাডটা এই যে ডায়ালাইসিস মেশিনে ঢুকলো। তারপর দেখো এই যে ব্লাডটা ফিল্টার হলো, এখানে ফিল্টার হওয়ার পর এখানে বের হয়ে পুরো এই যে রিস্টে গিয়ে ভেইন দিয়ে আবার ঢুকে গেল, ঠিক আছে, ব্লাড শরীরের ভেতরে আবার ঢুকে গেল ফিল্টারকৃত ব্লাড। তো এটা কি, এখানে মেশিনটার ভেতরে কি এমন আছে এবং কিভাবে এটা কাজ করে, তো আমরা বলেছি তো ফার্স্ট এটা রিভার্স অসমোসিস প্রসেসে কাজ করে। এখানে ব্লাডটা যাচ্ছে, এখানে ফ্লো করছে ব্লাডটা, এবং এখানে যে লিকুইড আছে এই লিকুইডটা হচ্ছে প্লাজমার মতো, অনেকটা সিমিলার টু দ্য প্লাজমা। এবং কি হয়, এখান দিয়ে তো হচ্ছে তোমার ব্লাডটা পাস আউট হচ্ছে, তখন বিভিন্ন নাইট্রোজেনাস ওয়েস্টগুলো যে আছে, এইখানে দেখো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে এই নাইট্রোজেনাস ওয়েস্টগুলো, এটাই বলেছি রিভার্স অসমোসিস, এই প্রক্রিয়াতে হচ্ছে বের হয়ে যাচ্ছে। এবং বের হয়ে যাওয়ার পর দেখো এই যে ফ্লুইডটা, যেটা আমাদের ইয়েলো কালার এখানে দেখাচ্ছে ফ্লুইডগুলো,
এই ফ্লুইডগুলোও কিন্তু চেঞ্জ করা হচ্ছে, কারণ এই ফ্লুইডগুলো বারবার হলো তোমার এই ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে ভরে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে যে এখানে ফ্লুইডটা বের করা হলো, এখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড আছে, নাইট্রোজেনাস ওয়েস্ট। তো এইভাবে ফ্লুইডটা হলো বারবার চেঞ্জ করা হয়, এবং পুরা শরীরের রক্ত কিন্তু আবার এই টিউব দিয়ে পুরা শরীরের রক্ত এখান দিয়ে পাস আউট করানো হয়, এবং চারপাশে যে ফ্লুইডগুলো আছে এই ফ্লুইডের মধ্যে কিন্তু ফিল্টার হতে থাকে ব্লাডগুলো। এইভাবে পুরা শরীরের যে ব্লাড সেটা হচ্ছে ফিল্টার আউট হয়ে যায়, এবং এটাই মিলে ডায়ালিসিস প্রসেসটা ইন শর্ট আমি যদি দেখি। ওকে, এবার আমরা যদি কিডনি ট্রান্সপ্লান্টে আসি, কিডনি ট্রান্সপ্লান্টটা হচ্ছে দেখো একটা ডোনর কিডনি বসানো হয়েছে, দুই পাশে দুটা কিডনি আগে ন্যাচারাল যেটা ধরো কাজ করতেছে না ওটার একটা, তখন হচ্ছে একটা ডোনরের কিডনি আমি বসাতে পারি। এটাই হচ্ছে মেনলি কিডনি ট্রান্সপ্লান্ট। এবং ডোনর হলো হতে পারে, দেখো কে কে হতে পারে ডোনর, ক্লোজ রিলেটিভ হতে পারে, অথবা পোস্টহুমাস ম্যাচিং অফ টিস্যু ইজ নেসেসারি। আচ্ছা, পোস্টহুমাস বলতে বোঝাচ্ছে যে সদ্য মৃত, মানে কিছুক্ষণ আগে মারা গেছে এমন একজন পার্সন, অথবা যার ব্রেন ডেথ হয়েছে, হ্যাঁ, যার কিডনিটা এখনও অ্যালাইভ আছে, কিডনি সেলগুলো অ্যালাইভ আছে, এমন কারো কাছ থেকে আমি ইজিলি নিতে পারবো। বাট অবশ্যই ম্যাচিং, আমাদের টিস্যু ম্যাচ করতে হবে। মানে ম্যাচিং বলতে কি বোঝায়, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো ডোনরের কিডনিটা আমি শরীরে ঢুকালাম, অ্যান্ড আমার শরীর এটাকে ফরেন বডি হিসেবে ভেবে যদি অ্যাটাক করা শুরু করে দেয় তখন তো হলো না, তাই না? ম্যাচিং বলতে আমার শরীরের টিস্যুর সাথে ওর শরীরের টিস্যু ম্যাচ করে কিনা সেটা আমার দেখতে হবে। যদি মোর স্পেসিফিক্যালি বলি, আমার অ্যান্টিজেনের সাথে ওর অ্যান্টিজেন ম্যাচ করে কিনা দেখতে হবে। আদারওয়াইজ আমার শরীরের অ্যান্টিবডি এসে এটাকে তো ফরেন বডি মনে করবে। আমাদের শরীর তো কোনো ফরেন বডিকে সহ্য করতে পারে না, তাকে সুন্দর মতনে মেরে ফেলবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ম্যাচিংটা অনেক ইম্পর্টেন্ট, যে আমার শরীরের সাথে ওর শরীর এই ডোনরটা ম্যাচ করছে কিনা। আদারওয়াইজ সে কিন্তু ডোনরকে ফরেন বডি হিসেবেই ট্রিট করবে। একটা ফরেন বডিকে যেভাবে সে ট্রিট করে মেরে ফেলে, ঠিক সেভাবেই ডোনরের কিডনিটাকে সেভাবেই ট্রিট করবে। আমরা দেখব 8 গ্লাস আমরা কি করব, ওয়াটার দিব। 8 গ্লাসেস অফ ওয়াটার হচ্ছে পার ডেতে আমরা 8 গ্লাসেস অফ ওয়াটার দিব ফর। এটা কেন, এটা আসলে দিব না, আমরা সবাই 8 গ্লাস অফ ওয়াটার প্রতিদিন খাবো। আসলে কিসের জন্য, যাতে আমাদের কিডনি ভালো থাকে, ঠিক আছে? কিডনির এই কমপ্লিকেশনগুলো লেটার লাইফে ডেভেলপ না করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই পার্টটা এই পর্যন্তই। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে পারছো কিডনির। কোনো কোশ্চেন থাকলে জানাবা। ওকে, আসসালামু আলাইকুম।